আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। ভৌগোলিক কারণে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হলেও এগিয়ে যাওয়ার পথে দুর্নীতিকে প্রধান বাধা মনে করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সব জাতি ও দেশের উন্নয়নে দুর্নীতিমুক্ত হওয়া ছাড়া কোনো পথ নেই বলে মন্তব্য তার। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। পারস্পরিক বাণিজ্য সুবিধা আদান প্রদানের মাধ্যমে ভারত, নেপাল ও ভুটানকে এক অর্থনৈতিক অঞ্চলে যোগ দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ভারত নিজেদের স্বার্থেই নেপাল থেকে দেশে জলবিদ্যুৎ আসতে দেবে বলে মন্তব্য করেন তিনি। দেশের মানুষ বোঝা নয়, সম্পদ, সেভাবেই দেশকে গড়ে তুলতে চান ডক্টর ইউনূস। বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার। তার অবস্থানের কারণে পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা। আমরা দিন ব্যবহার করতে জানিনি, এখন যে মুহূর্তে এটার ব্যবহার শুরু করব, আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবে না। সততা বলে আমাদের আর কোনো জিনিস নাই, শৃঙ্খলা বলতে আমাদের আর কোনো জিনিস নাই। কাজে এই দুর্নীতি থেকে বাইর না হলে এই কোনোটাই হবে না। এটার থেকে উদ্ধার পাওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নাই। এটার থেকে বের হতেই হবে আমাদের। এটার থেকে আমরা কেউ মুক্ত হতে পারছি না, এমন গভীরে ঢুকে গেছে এটা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর অন্তর্বর্তী সরকারের সফলতা ও ব্যর্থতা নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলেও মনে করেন তিনি। এখন থেকে পাসপোর্ট তৈরিতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর ইউনূস। আতিকা রহমানের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার। একজন নাগরিকের অবশ্য প্রাপ্য আমার জন্মসনদ। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি, সেটা আমি ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না, নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন কোনো লাগবে না। আমরা আইন করে দিয়েছি, এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। তিনি বলেন, সরকারের অন্যতম চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। এ বিষয়ে জেলা প্রশাসকদের আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা, শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল অ্যান্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। পুলিশ প্রশাসনের কাজ কি, সিভিল প্রশাসনের কাজ কি, কোঅর্ডিনেশনের কাজ কি, এই যদি বলি ওর কারণে আমারটা হয় না, এটা বলে তো আমরা পার পাবো না। তিনি আরো বলেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে, সরকারি কাজে আরো গতি আনতে হবে। এবার থেকে সাফল্য কর্মদক্ষতা অনুযায়ী জেলা র্যাঙ্কিং করা হবে। আমার জেলায় সবথেকে ভালো বাজার দর, সব কোনো চাঁদাবাজি নাই, বা যা যা অসুবিধা থাকে একটা জায়গায় সেগুলো নেই। আমি সেটা করেছি। আমি প্রতিযোগিতায়, নিজেদের মধ্যে প্রতিযোগিতায় র্যাঙ্কিং, জেলা সব জেলা, 1 নম্বর জেলাকে, 2 নম্বর জেলাকে, 3 নম্বর জেলাকে, আমাদের কাজের মধ্যে আমরা কে কোথায় আছি, কোন অবস্থানে আছি, এটা প্রতিযোগিতার একটা মনোভাব আসুক। ডিসিদের পাঠানো 1245টি প্রস্তাবের মধ্যে 354টি সম্মেলনের কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে 30টি কার্য অধিবেশন এবং বিশেষ অধিবেশন হবে 4টি। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পতন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। দেশকে বিশ্বের বুকে তুলে ধরতে দলের নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে তিনি আহ্বান জানান। দু 2014 সাল বলুন, 2018 সাল বলুন বা 2024 সাল বলুন, নির্বাচনের নামে দেশের মানুষের সাথে যে প্রতারণা করা হয়েছে, নির্বাচনের নামে দেশের মানুষের সাথে যে তামাশা করা হয়েছে, নির্বাচনের নামে কিভাবে জনগণের ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, নির্বাচনের প্রহসনের নির্বাচনের নামে কিভাবে বাংলাদেশের মানুষের অমূল্য যে সম্পদ নির্বাচনী ব্যবস্থা সেটিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তার
প্রত্যক্ষদর্শী এখানে উপস্থিত প্রতিটা মানুষ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনের বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান অভিযোগ করেন, দেশে আবার 111-এর মতো পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ধৈর্যের বাঁধ ভাঙার আগে নির্বাচন না দিলে দাবি আদায়ে জনগণ মাঠে নামলে পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রিপোর্ট করছেন জাহিদ রহমান। ঠাকুরগাঁয়ে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। এ সময় ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ কাজে লাগাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি, এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াঙ্গনকে বলুন, সাংস্কৃতিক অঙ্গনকে বলুন, সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ যেখান থেকে আমরা সামনে এগিয়ে যেতে পারি। জাতীয় নির্বাচনে কেমন প্রার্থী চাই সংলাপে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সৎ, যোগ্য, জনগণের বন্ধু হতে পারবে এমন প্রার্থীদের মূল্যায়নের কথা তুলে ধরেন বক্তারা। 1-11 যে পরিকল্পনা, বিরাজনীতিকীকরণ, সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেখতে পাচ্ছি। এই দীর্ঘদিনের যে কাঠামোগত যে প্রক্রিয়া চলে এসছে রাজনৈতিক দলের মধ্যে, রক্ষক হয়ে ভক্ষক হয়ে, তাতেও আমার কিছু আসে যায় না। এই চিন্তাধারাটা পরিবর্তন করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তৃণমূল দলের 18তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, বিএনপির ক্ষমতায় যাওয়াকে ঠেকাতে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র হচ্ছে। রাষ্ট্রীয় ক্ষমতায় ভোট দিয়ে আনে, আমার আপত্তি করার কিছু নেই। ততদিন পর্যন্ত নির্বাচন দিবেন না, এটা পক্ষপাতমূলক না। তাই এই সরকার যদি একবার পক্ষে যায়, কোনো পক্ষে যায়, সেটা যদি গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তো আমাদের বিপক্ষে অবস্থান নেওয়া ছাড়া পথ খোলা থাকবে না। নারায়ণগঞ্জ জেলা বিএনপি নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশের ইতিহাস বলে এই ধরনের সরকার এসে কোনোদিনও স্থানীয় সরকার নির্বাচন করে নাই। স্থানীয় সরকার নির্বাচন চায়, অন্য কোনো দুরবস্থা এর মধ্যে থাকতে পারে। জাহিদ রহমান, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আগামী নির্বাচন সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করলে দেশে আরেকটি গণবিপ্লব হবে। নির্বাচন হতে হবে 53 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি নিরপেক্ষ। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে আয়োজিত ক্যাম্পেইনে তিনি এসব কথা বলেন। চলতি ফেব্রুয়ারি মাসেই দেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা হবে উল্লেখ করে সার্জিস আলো বলেন, যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তারাই নতুন বাংলাদেশের নেতৃত্বের সামনের সারিতে থাকবে। জনতাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে ডিসেম্বরে, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতেই নির্বাচনের উপযুক্ত সময়, আমরা দ্বিমত করব না। যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিচার দাবি জানিয়েছে বক্তারা। বিকেলে রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জুলাইয়ের নারীরা ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তারা দাবি জানান। তারা বলেন, স্বৈরাচার পতন সহ অতীতে যত আন্দোলন হয়েছে সেখানে নারীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। এরপরও নারীরা অবহেলা ও লাঞ্ছনার শিকার। সমাবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী নেতা সহ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নেতৃত্বদানকারী নারীর মধ্যে থেকে অনেকেই রাজনীতিতে আসবে, দেশের ইতিহাস করবে। আগামী 9 দিনের মধ্যে নিরসন হবে সয়াবিন তেলের সংকট, এমন আশ্বাসের কথা জানিয়েছে ভোজ্য তেল বিপণন প্রতিষ্ঠান টিকে গ্রুপের পরিচালক শফিউল তসলিম। সকালে রাজধানীর কারণ বাজারে টিসিবি ভবনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে সয়াবিন তেল ব্যবহারকারী পাইকারি ও খুচরা বিক্রেতাদের বৈঠকে তিনি বলেন, 22 ফেব্রুয়ারির মধ্যে দেশে আসছে আমদানি করা তেল। অনুষ্ঠানে ভোক্তা অধিকারের অধিদপ্তরের মহাপরিচালক জানান, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেলিম মালিকের রিপোর্ট।
ভোক্তাদের জিম্মি করে দাম বাড়িয়ে নিতে বারবার সাফল্য দেখিয়েছে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। বাজার থেকে সয়াবিন তেল উদ্ধারের পর গত ডিসেম্বরে 8 টাকা দাম বাড়াতে বাধ্য হয় সরকার। এরপর কয়েকদিন সরবরাহ স্বাভাবিক থাকলেও ফের বাজারে তেলের সংকট। তেলের পরিস্থিতি বেশি ভালো না, তেলের অনেক সংকট। তেল তো আমরা ঠিকমতো পাইতেছি না, যাও পাই তাও সব আমরা বেশি রেট দিয়ে আনতেছি। দরকার 10 কার্টন পাই 1 কার্টন, তাও খুব কষ্টকর। এমন বাস্তবতায় আগামী রমজানেও কি তেলের সংকট চলমান থাকবে? এ নিয়ে সরবরাহকারী ও বিক্রেতাদের নিয়ে ভোক্তা অধিদপ্তরে এই বৈঠক। এতে কৃত্রিম সংকট সৃষ্টি ও বাজারে বিশৃঙ্খলার দায়ে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর উপর দায় চাপালেন পাইকারি ব্যবসায়ীরা। পুষ্টি কোম্পানি 20 পিস তেল দিছে, 24 পিস আটা দিছে। রূপচান্দা কোম্পানি 20 কার্টন তেল দিছে, 20 কার্টনে দিছে হইলো সে 1 কার্টন পড়ছন সরিষার তেল 5 লিটারের। চাপাতা দিয়ে দেন 5 বস্তা। চাপাতা আমার মার্কেটে ডিলারের রাস্তায় ফেলে রাখছে। বসুন্ধরা তো 1 মাস আগে ডিউ নিছে, কোনো মাল দেয় না। তবে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষে টিকে গ্রুপের পরিচালক জানালেন আগামী 9 দিনের মধ্যে সংকট নিরসন হবে। 25-26 তারিখে রমজানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন, সমস্যা হবে না। আপনারা কোনো ধরনের প্যানিক তৈরি করেন না। আমাদের 22 তারিখ রাত্রে থেকে জাহাজগুলো লাগবে, পর্যাপ্ত পরিমাণে মাল থাকবে এবং পাম অয়েল পর্যাপ্ত পরিমাণে আছে, সরকার নির্ধারিত প্রাইস থেকে অনেক কম আছে। বৈঠকে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক জানান সয়াবিন তেল সরবরাহকারীদের কারসাজি সহ্য করা হবে না। তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করা হলে মিল মালিক বা ডিলারদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তেলের মূল্য সংক্রান্ত রিপোর্ট মিল মালিকদের সঠিকভাবে প্রদান করতে হবে। ভোজ্য তেলের প্রোডাকশন এবং সাপ্লাই কৃত্রিমভাবে বন্ধ করা হলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাই আমরা একমত হলাম তো। পাশাপাশি মিল মালিকদের নিজস্ব পরিবহনে পাইকারি ব্যবসায়ীদের কাছে তেল সরবরাহের নির্দেশ দেন মহাপরিচালক। সেলিম মালিক, RTV, ঢাকা। ক্ষমা প্রার্থনা, বিশ্ব মুসলিমদের কল্যাণ কামনা আর ঐক্যের আকুতি সম্বলিত আখেরি মোনাজাতে শেষ হলো তাবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমার শেষ পর্ব। মোনাজাতে অংশ নিতে পেরে আনন্দিত মুসল্লিরা আর আগামীতে ঐক্যবদ্ধভাবে ইজতেমা আয়োজনে চেষ্টা চালানোর কথা জানায় সাদ অনুসারীরা। অরণ্য গফুরের রিপোর্ট। চোখে পানি, আকাশপানে করজোড়া হাত আর মুখে আমিন ধ্বনি। ক্ষমার আকাঙ্ক্ষায় পেরেশান হৃদয়ের ব্যাকুলতার এ যেন পবিত্র দৃশ্য। মাওলানা ইউসুফ বিন সাদ পরিচালিত মোনাজাতে শরিক হয় লাখো হাত। বিগত দিনের কাজকর্মের অনুশোচনা আর জাহান্নাম থেকে মুক্তি তাদের পরম চাওয়া। 30 মিনিটের মোনাজাতে আখিরাতের পাশাপাশি দুনিয়ার ফিতনা থেকে মুক্তি, দিনের উপর টিকে থাকা, মুসলমানদের মধ্যে ঐক্য ও আসন্ন রমজানের বরকত কামনা করা হয়। তুরাগ তীরে পঙ্কিলতা ধুয়ে সামনের দিনগুলোতে দিন প্রচারে আরো সক্রিয় হওয়ার প্রত্যয় সাথীদের। আমাদের জীবনের গুনাহ মাফ করবে এবং মুসলমান বিশ্বের সুখ শান্তি আসবে, এটা আমরা আশা করি। ওই আটরশি, চরমাই, গুরসি এই জায়গার মতন শান্তি এবং আল্লাহ বিধান ছাড়া কোনো কথা নাই। আল্লাহ রাস্তায় সবাই যাইতে পারি আর এই কাজ সবাই করতে পারি। আসলে মুসলিমের এই কাজ করাই ফরজ, এই কাজ করতেই হবে। সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সরকার ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে কুচ্ছা থেকে বিরত থাকার আহ্বান জানায় তাবলিগ কর্তৃপক্ষ। কিছু মানুষ এখানে ইজতেমাটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা করতে পারে নাই। আমরা অনেকগুলো চিঠিও দিয়েছি যে আমরা কোনো রকম ভেদাভেদ চাই না, আমরা একভাবে কিভাবে সুন্দরভাবে কাজকে আগায় নিয়ে যেতে পারি। এর আগে আখিরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানে হাজির হয় সাধারণ মুসল্লিরা। বয়ান, তালিম ও আমলের মৌসুম শেষ হলো ক্ষমা প্রার্থনা ও কল্যাণ কামনার মধ্য দিয়ে। এবার সারা বছরের জন্য পুঁজি ঝুলিতে পড়ে বিশ্বব্যাপী তাবলিগি মেহনত ছড়িয়ে দিতে ছুটবেন সাথী ও মুসল্লিরা। টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে অরণ্য গফুর, RTV। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে কিনা এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, এ বিষয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি। রবিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন। বলেন, পক্ষপাতিত্ব না করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য জেলা প্রশাসকদের বার্তা দেওয়া হবে। প্রয়োজনে নির্বাচনের তফসিলের পর নিরপেক্ষ বিবেচনায় ডিসি পদায়ন করা হবে। 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন চলছে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, জেলা প্রশাসক সম্মেলনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি নিজস্ব কর্মকর্তাদেরও সীমিত পরিসরে রিটার্নিং কর্মকর্তা করার ইঙ্গিত দেন তিনি। আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং এই নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই। একটা উত্তম নির্বাচন করতে চাচ্ছি আমরা,
এবং যে কোনো মূল্যে এটি করতে হবে, সেই মেসেজটি আমরা দেওয়ার চেষ্টা করব। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের সচিবালয় অভিমুখে যাত্রা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বিকেল 4টার দিকে হাইকোর্ট মাজারের সামনে দিয়ে সচিবালয়ে যাওয়ার চেষ্টা করে। আন্দোলনকারীরা রাস্তায় অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দিতে জলকামান থেকে পানি ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এরপরও না সরলে তাদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করা হয়। এর আগে দুপুর 3টার দিকে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে পদযাত্রা করে সচিবালয়ের দিকে রওনা দেয়। নিয়োগ বাতিল হওয়া শিক্ষকরা জানায়, চাকুরিতে যোগদানের বিষয় নিশ্চিত না হওয়া আন্দোলন চলবে। ইসলামী ব্যাংক পিএলসির বগুড়া, রাজশাহী ও রংপুর জোনের পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান করা হয়েছে। বিকেলে বগুড়ার হোটেল মমইনে এর আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রকৌশল, বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের 191 জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান। এছাড়াও অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলতাফ হোসাইন, রিটেল ইনভেস্টমেন্ট উইং এর প্রধান আবু সাইদ মোহাম্মদ ইদ্রিস সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। অবশেষে জটিলতা কাটতে চলেছে নারী ফুটবলে। পিটার বাটলারের অধীনে বিদ্রোহ করা সাফ জয়ী নারীরা অনুশীলনে ফিরবে বলে জানিয়েছে বাফুফে। আরব আমিরাত থেকে জাতীয় দল ফেরার পর মার্চের ক্যাম্পে যোগ দেবেন সাবিনারা। দুপুরে বাফুফেতে সাংবাদিকদের এসব কথা জানান নারী উইং প্রধান মাহফুজ আক্তার কিরণ। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। নারী ফুটবলে কোচ ফুটবলার মুখোমুখিতে কয়েকদিন ধরে চলছিল অচলাবস্থা। সংবাদ মাধ্যমেও নারী ফুটবলারদের এই বিদ্রোহ নিয়ে চলছিল চুলচেরা বিশ্লেষণ। তবে শৃঙ্খলার বিষয়ে বাফুফের অনমনীয়তা ও দুই পক্ষের সাথে সমঝোতার চেষ্টায় অবশেষে এ যাত্রা বরফ গলতে যাচ্ছে। যদিও অনুশীলনে ফিরতে কিছুটা সময় চেয়েছে সাবিনারা। আসন্ন আরব আমিরাত সফরে তাই তাদের ছাড়াই দল সাজাবে কোচ পিটার বাটলার। 26 ফেব্রুয়ারি ও মার্চের 2 তারিখে সেখানে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলে দেশে ফেরার পর কয়েকদিনের ছুটিতে যাবে জাতীয় দলের ফুটবলাররা। এরপর মার্চেই শুরু হবে এশিয়ান বাছাইয়ের ক্যাম্প, যেখানে যোগ দেবে মনিকা ঋতুপর্ণারা। আজকে বসার পরে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে মেয়েরা ফিরবে। ওরা যখন প্র্যাকটিস শুরু করবে তার আগে আমরা যেটা করব, সবার সাথে আমরা একসাথে বসে তাদেরকে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল সেটা মিটিয়ে দেওয়া হবে। যে কেউ যেন যেহেতু একসাথে ট্রেনিং করবে মাঠে, কেউ কারো প্রতি যদি অসন্তোষ থাকে তাহলে সেখানে ভালো কিছু হবে না। মার্চে অনুশীলনে ফেরার পরেই সাবিনাদের সাথে চুক্তিও সেরে নেবে বাফুফে। ওরা ট্রেনিংয়ে যাবে এবং কন্ট্রাক্ট সাইন করবে। এটা একটা ইনসিডেন্ট, এটা যেটা হয়েছে আমি আশা করি ইন ফিউচার আর এর কোনো সুযোগ নেই। সেই জায়গাটা থেকে মেন্টাল হেলথ প্লাস আদার্স যে কাউন্সিলিং সেটা অব্যাহত থাকবে এবং তারা আবার সফর্মে ফিরে আসবে। অপরদিকে কোচও তার অবস্থান থেকে সরে এসেছেন, তবে দলে যে পারফরমেন্স দিয়েই থাকতে হবে সেটিও মনে করিয়ে দেন তিনি। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।